কাহিনীর শুরুতে আমরা সমুদ্র থেকে উঠে আসা একটি বিশাল ঝড় দেখতে পাই, কিন্তু আজ বৃষ্টি পানির নয়, বরং প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থের অচ্ছিলা। এই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে আমরা বারবারা এবং তার মেয়েকে দেখি। এই অদ্ভুত দৃশ্য দেখে বারবারা তার প্রাক্তন স্বামী বার্কলেকে ফোন করে। ফোন ধরতেই বার্কলে তাদের দ্রুত ফিরে আসতে বলে, কিন্তু মাঝ রাস্তায় তারা ট্রাফিকে আটকে যায়। বারবারা তার মেয়েকে দৌড়ে পাশের একটি বিল্ডিংয়ের ভেতর চলে যেতে বলে। বাইরে দাঁড়িয়ে বার্কলে লক্ষ্য করে যে তার মেয়ের ওপর একটি বিশাল নোঙর পড়তে যাচ্ছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর বারবারাও সেখানে পৌঁছায় এবং পুরো পরিবার একত্রিত হয়। কর্তৃপক্ষের কাছে এই অদ্ভুত পরিস্থিতি থামানোর কোনো উপায় ছিল না। সবাই শুধু আকাশ থেকে প্লাস্টিক পড়তে দেখছিল। সমুদ্র থেকে বেরিয়ে আসা আবর্জনার মধ্যে টাইটানিক জাহাজটিও ছিল, যা ১১৪ বছর পর অবশেষে নিউ ইয়র্কে পৌঁছে যায়। এই সব অদ্ভুত ঘটনার শুরু হয় যখন কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু জাল ফেলতেই মাছের সাথে সাথে একটি সামুদ্রিক জীবও তাদের জালে ধরা পড়ে। এরপর আমরা বার্কলেকে দেখি যে সমুদ্রে তেল লিক হওয়ার খবর পায়। তাকে ব্রিটিশ ফৌজের সাথে মিলে পরিষ্কারের কাজ করতে হতো। মিশনের জন্য যাওয়ার পথে সে লন্ডন হয়ে যায় যাতে তার মেয়ে কার্বিকে নিরাপদে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারে। পরিবারকে বিদায় জানিয়ে সে সার্জেন্ট হ্যানার সাথে এয়ারপোর্টে যায় এবং মিলিটারি প্লেনে চড়ে বসে। শীঘ্রই সে একটি গোপন জায়গায় পৌঁছায় যেখানে সেই সামুদ্রিক জীবের মৃতদেহ রাখা ছিল। জানা যায় জীবটি সমুদ্র তীর থেকে প্রায় ৩ মাইল দূরে পাওয়া গেছে। জেলেরা যখন দানবটিকে জাল থেকে বের হতে দেখে তখন তারা তাকে গুলি করে মারে এবং ইন্টারনেটে তার দেহ বিক্রি করার চেষ্টা করে, কিন্তু কর্নেল সঠিক সময় পদক্ষেপ নেন, ঘটনাটি ধামাচাপা দেন এবং দেহটি কিনে নেন যাতে সেনাবাহিনী এটি নিয়ে গবেষণা করতে পারে। পিয়ার্স বলতে থাকে যে এই ধরনের সামুদ্রিক জীবদের কথা প্রাচীনকালের গল্পে পাওয়া যায়। এদের প্রজাতিকে হোমো অ্যাকুয়া বলা হতো। বিজ্ঞানীরা যখন দেহটি পরীক্ষা করেন তখন তারা প্রাণীটির গলার নিচে একটি মুক্ত খুঁজে পান, ঠিক যেমনটি তারা আগে পাওয়া নমুনায় পেয়েছিলেন। সমুদ্রের নিচে থাকা এই জীবদের সাথে যোগাযোগ করার জন্য সেনাবাহিনী পাহাড়ে ক্যাম্প স্থাপন করে এবং একটি মেশিনের সাহায্যে সিগন্যাল পাঠায়। রাত হওয়ার পর যখন সবাই ঘুমাচ্ছিল তখন মর্গান এবং সারাকে সেই হোমো অ্যাকুয়ার দেহটি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। রাত প্রায় ২:৩০-এর সময় তাদের মনে হয় কিছু একটা গড়বড় আছে। হঠাৎ মাটিতে পানি জমতে শুরু করে এবং সারা সামনের দিকে এগোতে গিয়ে ডেবে যেতে থাকে। মর্গান তাকে বাঁচানোর চেষ্টা করে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সারাকে কোনো এক অদৃশ্য শক্তি সজোরে নিচের দিকে টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ড পর মর্গানও একইভাবে নিচে তলিয়ে যায়। নিচে যাওয়ার আগে সে সাহায্যের জন্য কল করেছিল, কিন্তু বাকি সৈন্যরা সময় মতো পৌঁছাতে পারেনি। সেই সাথে ওই মৃতদেহটিও চুরি হয়ে যায়। অ্যালার্ম বাজতেই সব সৈন্য জেগে ওঠে। জেনারেল যখন তাঁবুতে পৌঁছান তিনি মর্গান ও সারাকে কোথাও খুঁজে পাননি। রেডিওতে যোগাযোগ করতে চাইলে দেখা যায় রেডিওটি মাটির নিচে পড়ে আছে। দানবগুলো চলে যাওয়ার পর মাটি আবার শক্ত হয়ে গিয়েছিল। পিয়ার্স নিচে ঝুঁকে পরীক্ষা করার সময় মর্গানের হাত খুঁজে পায়। সেই মুহূর্তে বার্কলে বুঝতে পারে যে তাকে অত্যন্ত বিপজ্জনক একটি মিশনে পাঠানো হয়েছে। সে জিজ্ঞাসা করে এটি কোন ধরনের জীব। হ্যানা জানায় যে তাদের টিমের কাজই হলো অজানা জীবদের সাথে যোগাযোগ করা। তবে এই হোমো অ্যাকুয়া কোনো এলিয়েন নয়, তারা মানুষেরও আগে থেকে পৃথিবীতে বাস করে এবং ১০০০ বছর ধরে সমুদ্রের নিচে ছিল, কিন্তু এখন তারা আবার জেগে উঠেছে এবং গ্রহটি ফিরে পেতে চায়। সেদিন রাতে সেনাবাহিনী একটি হোমো অ্যাকুয়াকে সমুদ্র সৈকতের দিকে আসতে দেখে। জেনারেল তার সৈন্যদের বন্দুক নিচে নামিয়ে রাখতে বলেন, কারণ তিনি কথা বলতে চান। ট্রান্সলেশন ডিভাইসের সাহায্যে পিয়ার্স সেই প্রাণীটির সাথে কথা বলে এবং তাকে একটি মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। প্রাণীটি অত্যন্ত রাগান্বিত ছিল, কারণ জেলেরা তার একজনকে মেরে ফেলেছে। পিয়ার্স পাল্টা জানায় যে সেও তার ২ সৈন্যকে হারিয়েছে। এরপর দুই পক্ষ একটি শান্তি চুক্তি সই করে যাতে একে অপরকে মারা বন্ধ করে। চুক্তির পরেও সেই মাছ মানবটি বলে যে তাদের জাতি আর লুকিয়ে বাঁচতে চায় না। সেই মুহূর্তেই সারা বিশ্বের মানুষ প্রথমবারের মতো হোমো অ্যাকুয়াদের প্রকাশ্যে আসতে দেখে। তাদের দাবি ছিল এটি তাদেরও পৃথিবী। ২ প্রজাতির মধ্যে প্রথম অফিসিয়াল মিটিং লন্ডনে অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ের জন্য ওয়াটারওয়ে নামে একটি ব্রিজ বানানো হয় যা মাটি ও পানিকে সংযুক্ত করে। সবাই যার যার জায়গায় পৌঁছে গেলে কেট ইঞ্জিনিয়ারদের ওয়াটারওয়ে চালু করার আদেশ দেন। হোমো অ্যাকুয়াদের সাথে আরও ৩টি অদ্ভুত জীব আসে, একটি বিশাল মাছ, একটি মৎস্যকন্যা এবং একজন মানুষের মতো দেখতে নারী। অল্প সময়ের মধ্যেই সল্ট মানুষের ভাষা শিখে নেয় এবং অ্যাম্বাসেডরের কথা বুঝতে শুরু করে। মিটিংয়ের শুরুতে সল্ট জানায় সে কেন এসেছে,
কিছু সময় আগে তার সন্তান জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু মানুষের জাহাজ থেকে পড়া তেল সেই জায়গাটিকে বিষাক্ত করে দিয়েছে। মিটিং শান্ত রাখার জন্য জোনাথন বলে যে তারা তাদের ভুল সংশোধন করতে চায়, কিন্তু সল্ট তাকে উপেক্ষা করে বলে যে সে শুধুমাত্র বার্কের সাথেই কথা বলবে, কারণ সেই ছিল একমাত্র মানুষ যে মৃত হোমো অ্যাকুয়াটির প্রতি সম্মান দেখিয়েছিল। হোমো অ্যাকুয়ারা কেন বার্কলেকেই তাদের অ্যাম্বাসেডারের হিসেবে চায় তা জানার জন্য কেট তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার জীবনের প্রতিটি ছোটখাটো ঘটনা খতিয়ে দেখেন। জোনাথনকে দুই প্রজাতির মধ্যে অ্যাম্বাসেডার বানানোর চেষ্টা ব্যর্থ হয়, কারণ সল্ট কেবল বার্কের সাথেই কথা বলতে চেয়েছিল। তাই তাদের ইউনিটের প্রেসিডেন্ট বার্ককে বলেন যে তিনি নিজেই তাকে এই সুযোগের জন্য তৈরি করবেন। হোটেলে পৌঁছে বার্ক দেখে সেখানে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার ঘরে তার মেয়ে এবং প্রাক্তন স্ত্রী আগে থেকেই উপস্থিত ছিল। বার্ককে যে হোমো অ্যাকুয়াদের সাথে আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে তা জেনে বারবারা অবাক হয়ে যায়। অন্যদিকে কেট ভাবছিলেন যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তারা কি করবেন। নির্ধারিত সময়ে বার্ক হোমো অ্যাকুয়াদের সাথে মিটিংয়ে যায়। প্রাথমিক কথাবার্তার পর সল্ট কমিটির লোকেদের কাছে টেমস নদীর এক গ্লাস পানি চায়। এজেন্টরা তৎক্ষণাৎ পানি আনতে যায়। পানির গ্লাসটি ঘরে আসতেই বার্ক সেটি সল্টকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সল্ট বলে যে এই পানি তোমার জন্য। এটা শুনে বার্ক থমকে যায় এবং কি করবে বুঝতে পারে না। পানি খাওয়ার বদলে সে স্ক্রিনে লেখা একটি ভাষণ পড়তে শুরু করে, কিন্তু যখন সল্ট বলে যে তার এমন মুখস্থ ভাষণ শোনার প্রয়োজন নেই, তখন অ্যাম্বাসেডর স্ক্রিপ্ট ছেড়ে দিয়ে নিজে থেকে কথা বলা শুরু করে। সে বলে যে পানি এবং মাটি দূষিত হওয়া মানুষের বোকামি। নিজের জাতির ভুল স্বীকার করে বার্ক বলে যে মানুষ পৃথিবী ধ্বংস করেছে, কিন্তু এখন তারা সেই ক্ষতি কাটিয়ে উঠতে চায়। এটি শুনে সল্ট জানায় যে তাকে বার্কের কথা পছন্দ হয়েছে। সেই দিন রাতে হোটেলের ঘরে বার্ক তার মেয়েকে আসতে দেখে বুঝতে পারে যে তার ঘুম আসছে না। আসলে মেয়েটি তার বাবার জন্য দুশ্চিন্তা করছিল। যখন বার্ক দেখে তার মেয়ে মানসিকভাবে ঠিক নেই, তখন সে বলে যে পরের দিন তাকে বাড়ি পাঠিয়ে দেবে যাতে তাকে এভাবে হোটেলে আটকে থাকতে না হয়। কিন্তু কার্বি জানায় যে সে তার বাবার কাছেই থাকতে চায়। পরের দিন সকালে তৃতীয় মিটিংয়ের সময় বার্ক জানায় যে বিশ্বের সব দেশের নেতারা জলবায়ু সায়েন্টিস্ট এবং বেসরকারি কোম্পানিগুলোর সাথে কথা বলেছেন এবং সমুদ্রের অবস্থা উন্নতির জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন। তথ্য অনুযায়ী ফলাফল এসেছে যে 2065 সালের মধ্যে তারা দূষণ 50% কমাতে পারবেন। কিন্তু যখন সল্ট জানতে পারে যে মাত্র 50% দূষণ কমাতে 40 বছর সময় লাগবে, তখন সে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। সে বলে যে মানুষের অবহেলার কারণে প্রতিদিন তাদের স্বজাতি মারা যাচ্ছে। সল্ট আরও বলে যে তাদের লোকজন এখন ঠিকমতো দেখতেও বা শুনতেও পারছে না এবং মানুষ প্রচুর দূষণ ছড়াচ্ছে। বার্ক বুঝতে পারে সল্ট একদম ঠিক বলছে। ক্ষমা চাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর সে প্রস্তাব দেয় যে যদি দুই প্রজাতি মিলে এই মিশনে কাজ করে তাহলে হয়তো দ্রুত ফল পাওয়া যাবে। সল্ট বলে যে তারা সাহায্য করলে কাজ সত্যিই দ্রুত হবে। হঠাৎ একটি ঝড় শুরু হয় এবং একই সময়ে অনেক দেশ সমুদ্রে পরিবর্তন লক্ষ্য করে। মানুষ এ পর্যন্ত যত আবর্জনা সমুদ্রে ফেলেছে তা সব আবার ডাঙায় ফিরে আসে। আকাশ থেকে প্লাস্টিক এবং ময়লা পড়তে শুরু করে এবং কাহিনী আবার সেখানেই ফিরে যায় যেখান থেকে শুরু হয়েছিল। সারা বিশ্বের দেশগুলোর একটু ক্ষতিক্ষয় হওয়ার পরেও বার্কলে সমুদ্রের বাসিন্দাদের সাথে আলোচনা চালিয়ে যায়, কারণ মানুষ জানত তারা এই যুদ্ধে জিততে পারবে না। ভালো খবর ছিল যে সল্ট এখনও কথা বলতে রাজি ছিল, তবে সে জানায় যে 3টি শর্ত মানলেই কেবল শান্তি বজায় থাকবে। প্রথম শর্ত, সমুদ্রে কোনোভাবেই দূষণ ছড়ানো যাবে না এবং সব জাহাজ চলাচল বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, মাটি এবং সমুদ্রের মাঝে সরাসরি সীমানা বা বর্ডার তৈরি করতে হবে যাতে মানুষ সমুদ্রের ভেতর প্রবেশ করতে না পারে, কারণ মানুষ মাটিতে থাকার জন্য সৃষ্টি হয়েছে, তাদের সমুদ্র বা তার ওপরের আকাশে যাওয়ার অধিকার নেই। এটি শুনে কমিটির সদস্যরা ক্ষিপ্ত হয়ে যান, কারণ এতে সব মহাদেশের মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কক্ষে মানুষের রাগ বাড়তে দেখে সল্ট নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে একজন পুরুষের রূপ ধারণ করে যাতে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। সবাই শান্ত হয়ে নিজের আসনে ফিরে গেলে সল্ট আবার তার আসল রূপে ফিরে আসে। এরপর সে তৃতীয় শর্তটি বলতে শুরু করে যা শান্তি স্থাপনের জন্য জরুরি। এর জন্য সে সমুদ্রের কিছু স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস পায় এবং জানায় যে পরবর্তী মিটিং সেখানে হবে। এটি কেবল মাঝ সমুদ্রে যাওয়াই নয়, বরং বার্ককে সমুদ্রের 5 মাইল গভীরে নামতে হবে যাতে সে হোমো অ্যাকুয়াদের ঘরে গিয়ে তাদের সাথে দেখা করতে পারে। এখন বড় চ্যালেঞ্জ হলো এত গভীরে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ 5 মাইল নিচে পানির চাপ অনেক বেশি থাকে। আজ পর্যন্ত এমন কোনো সাবমেরিন তৈরি হয়নি যা 5 মাইল গভীর পর্যন্ত পৌঁছাতে
হতে পারে। শেষ পর্যন্ত জেনারেল পিয়ার্স এবং তার টিমের সাথে বার্ক একটি জলযানে আরোহণ করে এবং তাদের প্রবেশের পথটি বোল্ট দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। লঞ্চ করার পর সাবমেরিনটি মিটিং পয়েন্টে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। সফরের সময় 6 জন যাত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে তারা যদি বেঁচে ফেরে তবে বাড়ি গিয়ে কি করবে। যখন বার্ক দেখে যে ট্যাড নামের এক ব্যক্তি খুব বেশি ভয় পাচ্ছে, তখন সে তাকে শান্ত করার চেষ্টা করে। সঙ্গীদের সাহস দেওয়ার পাশাপাশি বার্ক নিজেও নিজেকে কোনো মতে বুঝিয়ে শান্ত রাখে। কয়েক মিনিট পরেই তাদের সাবমেরিনটি থেমে যায়। পিয়ার্স তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাতে জানাতে পারে যে তারা নিচে পৌঁছে গেছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। কিছুক্ষণ পর টিমের সদস্যদের মনে হয় সাবমেরিনটি খুব দ্রুত গতিতে চলছে, কিন্তু কি হচ্ছে তা কেউ বুঝতে পারছিল না, কারণ ভূপৃষ্ঠের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাইরের চাপ পরীক্ষা করে মিন বুঝতে পারে যে এখানকার বায়ুচাপ একদম সমতলের মতো, যা হওয়া অসম্ভব, কারণ নিয়ম অনুযায়ী তারা 5 মাইল নিচে অবস্থান করছে। হঠাৎ সাবমেরিনটি কেঁপে ওঠে এবং সব আলো নিভে যায়। এরপর সবাই অক্সিজেন মাস্ক পরে নেয়। যখন সাবমেরিনের দরজা বা হ্যাচ খোলা হয়, তখন সবাই অবাক হয়ে দেখে যে ভেতরে পানি ঢুকছে না, তাই তারা বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে গিয়ে তারা দেখে যে তারা একটি গুহার ভেতরে আছে, যেখানকার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে প্রচুর অক্সিজেন রয়েছে। টিম যখন এই জায়গা দেখে অবাক হচ্ছিল, তখন সল্ট সামনে আসে। সে জানায় যে তোমরাই প্রথম মানুষ যারা এত গভীরে পৌঁছাতে পেরেছ। এই পরিবেশটি বিশেষ করে তাদের জন্যই তৈরি করা হয়েছে, তাই তারা চাইলে অক্সিজেন মাস্ক খুলে ফেলতে পারে। সল্ট তাদের মিটিং রুমে নিয়ে যায়, যেখানে তাদের প্রজাতির সদস্যরা জমি এবং সমুদ্রের ভবিষ্যৎ নির্ধারণের জন্য জমা হয়েছিল। সেই রাতে কেট তার টিমের এক সদস্যের ফোন পায় এবং জানতে পারে যে বিভিন্ন দেশের কূটনৈতিকদের মধ্যে কোড ব্যবহার করে কিছু গোপন কথা হয়েছে। ফোনে কথা বলার সময় একজন স্নাইপার কেটের উপর হামলা করে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়। ঠিক সেই মুহূর্তে ট্যাড, যে একমাত্র কূটনীতিক হিসেবে নিজের অক্সিজেন মাস্ক খোলেনি, সে সল্টকে একটি উপহার দেয়। বার্ক যখন বুঝতে পারে যে ওই গ্লোবটি আসলে একটি ছদ্মবেশ এবং এর ভেতরে অন্য কিছু আছে, তখন সে দ্রুত ঝাঁপিয়ে পড়ে যাতে সেটি সল্টের থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, কিন্তু তার আগেই বোমাটি ফেটে যায়। এই বিস্ফোরণে অনেক মৎস্য মানব এবং বার্কের টিমের সব সদস্য মারা যায়। কেবল বার্ক বেঁচে ফেরে, কারণ সল্ট তাকে বাঁচিয়ে নিয়েছিল। এদিকে শার্লি এই কূটনীতিকদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই তা মিডিয়াকে জানিয়ে দেয়। সংবাদের পর বিশ্বজুড়ে একটি ভিডিও দেখানো হয়, যেখানে মনে হচ্ছিল যে সল্ট জানত এবং ইচ্ছা করে বার্ক ও তার টিমকে মেরে ফেলেছে। ভিডিওতে বলা হয় যে মানুষই সমুদ্রে যাবে তার এই পরিণতি হবে, কিন্তু সত্য ছিল এই যে ভিডিওটি নকল। সরকার 2 প্রজাতির মধ্যে ঘৃণা বাড়ানোর জন্য এটি করেছিল। খুব দ্রুত গতিতে সমুদ্রের উপরিভাগের দিকে সাঁতরে যাওয়ার সময় সল্ট দেখে বার্ককে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। বার্ক ডাঙায় পৌঁছেই জানায় যে এই বিস্ফোরণের পেছনে ট্যাড দায়ী ছিল। কেট বার্কের কথা বিশ্বাস করলেও জানায় যে তাকে সল্টকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপাতত সল্টকে হেফাজতে নেওয়া হয়। কেট দ্রুত তদন্ত শুরু করে যে কে ওই লোকটিকে টাকা দিয়েছিল। জানা যায় যে ওই লোকটির 4র্থ পর্যায়ের ক্যান্সার ছিল এবং সে এই মিশন শেষ করার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। সল্টের বুদ্ধিমত্তার কারণে তার প্রজাতির ওপর দোষ পড়ে না, কিন্তু তাকে একটি স্টিলের বাক্সে বন্দী করে রাখা হয়। নিজের বন্ধুকে ল্যাবে বন্দী করে তার ওপর পরীক্ষা চালানো হবে জেনে বার্ক ব্যবস্থা নেয়। সে একটি ট্রাকের চাবি নিয়ে গাড়ি রিভার্স করে বাক্সটিকে নদীতে ফেলে দেয়। সল্ট মুক্ত হওয়া মাত্রই বার্ক নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সল্ট তাকে উদ্ধার করে। সেই রাতে হোমো অ্যাকোয়ারা ইম্পিরিয়াল হাউসে একটি নতুন মিটিং ডাকে। এবার সল্টের জায়গায় টাইড নামের এক প্রতিনিধি আসে। সে বলতে শুরু করে যে মানুষ কতটা পাগল হতে পারে যে তারা একটি বিস্ফোরণে নিজেদের লোকদেরই মেরে ফেলল। যখন কেট তাকে ক্ষমা চায়, তখন টাইড জিজ্ঞেস করে সল্ট কোথায়। সে বলে যে আমাদের কাছে সল্ট এখন একজন বিশ্বাসঘাতক, কারণ নিজের স্বজাতির বদলে সে একজন মানুষকে বাঁচিয়েছে। যখন টাইড জানতে পারল যে সল্ট বার্কের সাহায্যে পালিয়েছে এবং এখনও পর্যন্ত নিখোঁজ, তখন সে আদেশ দিল যে তাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে। সে হুঁশিয়ারি দিল যে যদি তাকে পাওয়া না যায় তবে আসল যুদ্ধ এখন শুরু হবে। যখন পুরো শহর তাদের খুঁজছিল, তখন সল্ট এবং বার্ক একটি পরিত্যক্ত গুদামে লুকিয়েছিল। সল্ট তার স্বাধীনতার আনন্দ উদযাপন করছিল। সে বার্ককে জিজ্ঞেস করল, তুমি আমার জন্য কেন নিজের জীবন ঝুঁকির মুখে ফেললে? তখনই হঠাৎ তারা একে অপরকে চুম্বন করল। সত্য এটাই ছিল যে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু বার্কলে সল্টকে নিয়ে চিন্তিত ছিল। সে বলল, তোমার এখন সমুদ্রে ফিরে যাওয়া উচিত। কিন্তু সল্ট জানত যে সে যদি ফিরে যায় তবে তার স্বজাতির লোকেরাই তাকে বিশ্বাসঘাতক বলে মেরে ফেলবে। সব শুনে বার্ক এই সিদ্ধান্তে পৌঁছালো যে তাদের শহর ছাড়তে হবে। সে তার সঙ্গীর সাহায্য নিয়ে এক তরুণ ছেলের মোবাইল ফোন চুরি করল, যাতে তার প্রাক্তন স্ত্রী বারবারার সাথে কথা বলতে পারে, কারণ এখন কেবল সেই তাদের সাহায্য করতে পারত। কিন্তু বারবারা সাহায্য করার বদলে কলটি সরকারি এজেন্টদের কাছে শেয়ার করে দিল এবং তাদের ধরার জন্য এক নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলল। বার্ক যখন দেখল বারবারা গাড়ি প্যাক করছে, তখন সে সল্টকে নিয়ে ব্রিজের দিকে দৌড়ে পালালো এবং সেখানে দুজনেই ঘেরাও হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কেটের টিমের এক সদস্য জানাল যে ওই ভিডিওটি নকল ছিল, যেখানে সল্ট মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
এটি শোনা মাত্রই কেট তার সৈন্যদের পিছিয়ে আসার আদেশ দিলেন, কিন্তু জেনারেল গিন্সবার্গ জেদ ধরলেন যে ওই নারীকে থামাতে হবে। কেট যখন বুঝতে পারলেন জেনারেল প্রয়োজনে সল্টকে মেরেও ফেলতে পারেন, তখন তিনি তার টিমকে আদেশ দিলেন লক্ষ্য পরিবর্তন করে ব্রিটিশ সৈন্যদের দিকে বন্দুক তাক করতে। যখন দুই বাহিনী একে অপরের মুখোমুখি, তখনই সল্ট এক বিকট চিৎকার দিয়ে নদীতে ঝাঁপ দিল। সেই রাতে হোমো অ্যাকুয়ারা এমন এক শব্দ তৈরি করল যা সমুদ্র তীরের সব কুকুরকে সমুদ্র সৈকতে নিয়ে এলো এবং তারা জালের সাহায্যে সেগুলোকে ধরে ফেলল। পরের দিন জানোয়ারগুলোর কথা জিজ্ঞেস করা হলে টাইড বলল যে সেগুলোকে তারা খেয়ে ফেলেছে, ঠিক যেমন মানুষ সমুদ্রের মাছ খায়। স্যাটেলাইট ইমেজ দেখে বিজ্ঞানীরা জানতে পারলেন যে হোমো অ্যাকুয়ারা আসলে হিমবাহ বা গ্লেসিয়ার গলাচ্ছে। যদি এটি বন্ধ না হয় তবে অ্যান্টার্কটিকা প্রতি বছর ৩০০ বিলিয়ন টন বরফ হারাবে। এতে সমুদ্রপৃষ্ঠ ১৬০০ ফুট বেড়ে যাবে এবং প্রায় সব মানুষ ডুবে মারা যাবে। জোনাথন তখন টাইডের সাথে কথা বলে মানবজাতিকে বাঁচানোর পথ খুঁজতে লাগল। এর জবাবে টাইড বলল যে পৃথিবীকে পুরোপুরি ঠিক করার জন্য মানুষের কাছে মাত্র ৫ বছর সময় আছে। যদি এই সময়ের মধ্যে ক্ষতিপূরণ না হয় তবে পুরো মানব প্রজাতিকে ধ্বংস করে দেয়া হবে, কারণ তোমরা এই গ্রহে বাস করার যোগ্য নও। ওদিকে কর্তৃপক্ষ বার্কের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল এবং তাকে একটি হোটেল রুমে নজরবন্দি করে রাখা হয়েছিল। একদিন হঠাৎ খাওয়ার পর বার্কলে অজ্ঞান হয়ে গেল এবং তার রুমে বিজ্ঞানীরা ঢুকে পড়ল। সে যখন ঘুমাচ্ছিল তারা তার শরীরে ইঞ্জেকশন দিল এবং আঙুলের ছাপ নিল যাতে পরে তাকে কোনো মিথ্যা অভিযোগে ফাঁসানো যায়। বিজ্ঞানীরা চলে যাওয়ার পর বার্কের জ্ঞান ফিরল এবং সে গোপনে সমুদ্র সৈকতের দিকে গেল এই আশায় যে হয়তো সল্টকে পাওয়া যাবে। সূর্য ওঠার পর সল্ট সামনে এলো এবং বার্ক দৌড়ে তার কাছে গেল। সে জীবিত আছে দেখে বার্ক খুব খুশি হলো, কিন্তু সল্ট তার সাথে পালানোর বদলে বলল যে টাইডের সাথে নতুন চুক্তি করতে, নয়তো তার লোকেরা মানবজাতিকে ধ্বংস করে দেবে। এটুকু বলে সল্ট যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার আগে সে বার্ককে চুম্বন করল এবং সমুদ্রে ফিরে গেল। বার্কলে দ্রুত কেট এবং তার টিমের কাছে গেল যাতে টাইডকে বার্তা পাঠানো যায়, কিন্তু কোনো জবাব পাওয়া গেল না। কিছুদিন পর বিশ্বজুড়ে সমুদ্র উপকূলে লাখ লাখ হোমো অ্যাকুয়ার লাশ পাওয়া গেল। পরীক্ষায় দেখা গেল তারা এক বিশেষ রোগে আক্রান্ত হয়েছিল যাতে তাদের ফুলকা বন্ধ হয়ে যায় এবং তারা ডুবে মারা যায়। আশ্চর্যের বিষয় ছিল এটি কেবল হোমো অ্যাকুয়াদের ওপরই প্রভাব ফেলেছিল, বাকি সামুদ্রিক প্রাণীরা সুস্থ ছিল। কেট বুঝতে পারলেন এটি মানুষের তৈরি কোনো ভাইরাস এবং তিনি সময়মতো এটি বুঝতে না পারায় অনুশোচনা করলেন। সেই দিনই সমুদ্রের গভীর থেকে সাহায্যের সংকেত এলো এবং বার্ককে আবার মিটিংয়ের জন্য ডাকা হলো। যখন সে জানতে পারল সল্ট তার সাথে কথা বলতে আসছে, তখন সে খুশিতে কেঁদে ফেলল এবং তাকে জড়িয়ে ধরা থেকে নিজেকে খুব কষ্টে সামলে রাখল। লড়াই শেষ হওয়ার ঘোষণা করা হলো। সল্ট জানাল যে তাদের জনসংখ্যার মাত্র 10% এখন বেঁচে আছে। সে বলল যারা এই কাপুরুষোচিত হামলা করেছে পানি নিজেই তাদের শাস্তি দেবে। দুই প্রজাতির মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কেট বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্রের একটি জায়গাকে তাদের থাকার জন্য বেছে নিলেন, যেখানে মানুষের কোনো ময়লা বা আবর্জনা নেই। যাওয়ার আগে সল্ট অত্যন্ত দুঃখের সাথে জানাল যে তাদের অবশিষ্ট লোকেরা এখন মানুষের অনিষ্টতা দেখে খুব আতঙ্কিত। তারা মানুষের সাথে লড়াই করতে পারবে না, কারণ মানুষের মতো চাতুরি করা তাদের স্বভাব নয়। হোমো অ্যাকুয়ারা চলে যাওয়ার সাথে সাথেই গ্রেট হলের কাচের প্যানেলে ফাটল ধরতে শুরু করল। সবাই আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগল। বার্ক শান্ত থেকে তার শেষ সময়ের অপেক্ষা করছিল, কিন্তু হ্যানা তাকে বাঁচিয়ে নিল। সেই দিন কেট বার্কের মেডিকেল রিপোর্ট পেলেন এবং জানতে পারলেন যে তার ডিএনএ বদলে গেছে। এখন তার জিন হোমো অ্যাকুয়াদের মতো হয়ে গেছে। এটি জানার পর কেট সিদ্ধান্ত নিলেন বার্ককে সমুদ্রে নিয়ে যাওয়ার, যাতে সে সল্টের সাথে থাকতে পারে। সল্টকে চুম্বন করার পর হঠাৎ বার্কের ফুলকা গজাল, যার ফলে সে পানির নিচেও শ্বাস নিতে সক্ষম হল। এখন তার কাছে নিজের ভাগ্য বেছে নেওয়ার সুযোগ ছিল এবং সে সিদ্ধান্ত নিল যে সে সল্টের সাথে সমুদ্রেই থেকে যাবে।